প্রাচীন বাংলার ইতিহাস জানবো আমরা। প্রাচীন বাংলা বলতে আসলে বোঝায় যে বর্তমানের বাংলাদেশ আর এই পশ্চিমবঙ্গ, এই দুইটা একত্রে মিলিয়ে বোঝায় প্রাচীন বাংলা। এই প্রাচীন বাংলার ইতিহাস জানবো। প্রাচীন বাংলার ইতিহাস জানার আগে আমাদেরকে মানচিত্র সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, মানচিত্রে কোন দিকে কোন জনপদ ছিল। আমরা যদি বর্তমান বাংলাদেশের মানচিত্রটা আঁকি, আমি এখানে একটু আঁকার চেষ্টা করছি বাংলাদেশের মানচিত্র। এদিকে তাকালে আমরা দেখতে পারি যে এই যে সিলেট এবং চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম, এই অংশটাকে আমরা একটা জনপদে ভাগ করতে পারি, এটা হচ্ছে হরিকেল। এই সিলেট এবং বৃহত্তর চট্টগ্রাম এইটাকে আমরা বলি হরিকেল জনপদ। আর এদিকে ভারতের ত্রিপুরা আছে। বাংলাদেশের এইটুকু অংশকে আমরা হরিকেল জনপদে ছিল। তারপরে কুমিল্লা, নোয়াখালী, এই যে বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী, এই অঞ্চলটা সমান, এই জন্য এটাকে আমরা সমতট বলি, সমতট জনপদ ছিল। কুমিল্লা এবং নোয়াখালী সমতট জনপদের অন্তর্ভুক্ত। তারপরে এই বরিশালটাকে চন্দ্রদ্বীপ বলা হতো, বরিশালকে চন্দ্রদ্বীপ বলা হতো। আর এদিকে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরাকে আমরা বাকেরগঞ্জ জনপদ বলা হতো, বাকেরগঞ্জ। আর ওইদিকে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, এই বিশাল জায়গাকে বলা হতো বঙ্গ জনপদ। কি? বঙ্গ জনপদ। তারপর সর্ব উত্তরে যে জনপদ ছিল, সর্ব উত্তরে জনপদ ছিল পুন্ড্র। মানে বগুড়া শহরে, বর্তমান বগুড়া শহরে ছিল আসলে বগুড়া, দিনাজপুর, রংপুর, এগুলো ছিল পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত। পুন্ড্র হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ। তারপর ঠিক একটু দক্ষিণে রাজশাহীর দিকে এবং গঙ্গা যে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করছে, এই গঙ্গা এবং করতোয়া নদীর মাঝামাঝি জনপদটা, এটা হচ্ছে বরেন্দ্র জনপদ। ঠিক আরও সর্ব উত্তরে আমরা তাকালে দেখতে পারি যে একটু উত্তরের দিকে, উত্তর পশ্চিমের দিকে বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এবং বর্তমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, এই চারটা অংশ, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, এইটুকু অংশকে বলা হতো গৌড় জনপদ। আর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে ভাগীরথী নদীর কুলগেশের জনপদ যে অঞ্চলগুলো ছিল, এদেরকে বলা হতো রাঢ় জনপদ। রাঢ় জনপদের অপর নাম ছিল শুক্ক। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বর্তমান বাংলাদেশ এবং এই পশ্চিমবঙ্গ, এই দুটো মিলে হচ্ছে প্রাচীন বাংলা। এই প্রাচীন বাংলার পশ্চিমে ছিল রাজমহল নামে রাজ্য। আর বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর ছিল, এখনও আছে, তখনও ছিল। এবার আমরা দেখি যে এই বাংলা শব্দটি কীভাবে আসছে। দেখা যায় যে প্রাচীনকালে ঋগ্বেদ, লেখক মহিদাসের লেখা ঋগ্বেদের ঐতরীয় অংশে প্রথম বঙ্গ শব্দটি আমরা পেয়েছি। আর মধ্যযুগে ইলিয়াস শাহ একজন শাসক ছিলেন। ইলিয়াস শাহ সমস্ত জনপদকে একত্রে বলছিলেন বাঙ্গালা থেকে এক সময় চেঞ্জ হয়ে বাংলা শব্দটা আসছে। এই জন্য ইলিয়াস শাহ যেহেতু সমস্ত জনপদকে একত্রে বাঙ্গালা বলেছিল, এই জন্য ইলিয়াস শাহ তার নিজের উপাধি ছিল শাহী বাঙ্গালা। তাছাড়া আমরা দেখতে পারি যে মুঘল সম্রাট আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল। আবুল ফজল রচিত আইনি আকবর গ্রন্থে বাংলাকে দেশবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপর আমরা দেখব যে বাঙালি জাতির উৎপত্তিটা কিভাবে হলো। বাঙালি জাতির উৎপত্তির একদম শুরুর দিকে ছিল দুইটা জাতি, আর্য এবং অনার্য। অনার্যদের মধ্যে ছিল প্রথমে নেগ্রিটো। কি ছিল? নেগ্রিটোর এরা দেখতে কালো, লম্বা এরকম হয়ে থাকে, বর্তমান ওয়েস্ট ইন্ডিজ অথবা সাঁওতালদের মতো। তারপরে আসে অস্ট্রিক, এরা এসে কি করে? নেগ্রিটোদের উৎখাত করে দেয়। তারপরে কিছু অংশ আসে দ্রাবিড়, যাদের কপাল একটু বড় হয়। তারপরে আসে বুর্চিনীয়, এরা আসে মঙ্গোলীয় অঞ্চল থেকে এসেছিল, চাকমা সম্প্রদায়ের মতো আর কি। তো আর্যরা এসেছিল 2200 বছর আগে বর্তমান পারস্য বা মধ্য এশিয়া থেকে। এরা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। এই আর্য এবং অনার্যর সংমিশ্রণে তৈরি হয় বাঙালি জাতি। তো বাঙালি জাতির প্রধান অংশ আসে অস্ট্রিক থেকে আসে। তো আমাদের আদিবাসীরা হচ্ছে মঙ্গোলেট।
তো আমরা যদি গৌড় জনপদের 4টা অংশ ছিল, যে 4টা অংশ দেখি, গৌড় জনপদের 4টা অংশ: চাঁপাইনবাবগঞ্জ, নদিয়া, মালদহ এবং মুর্শিদাবাদ। এই 4টা জনপদের বর্তমান বাংলাদেশে শুধু চাঁপাইনবাবগঞ্জটা আছে, আর বাকি 3টা পশ্চিমবঙ্গে। এই যে গৌড় জনপদ, এই সমস্ত জনপদের তখন স্বাধীন রাজা ছিল না, স্বাধীন কোনো রাজা ছিল না। এদের এই অঞ্চলে যে রাজাগুলো ছিল এদেরকে বলা হতো সামন্ত রাজা, সামন্ত রাজা। আর এই গৌড় জনপদের সামন্ত রাজা ছিলেন রাজা শশাঙ্ক, রাজা শশাঙ্ক, রাজা শশাঙ্ক। এই গৌড় জনপদগুলোকে কন্ট্রোল করতো, নিয়ন্ত্রণ করা হতো উত্তর ভারত থেকে কেন্দ্রীয় শাসন ছিল। এই শশাঙ্ক ছিল গৌড় জনপদের রাজা। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ বর্তমান মুর্শিদাবাদ, বর্তমান মুর্শিদাবাদ। তো একদিন হুট করে 606 খ্রিস্টাব্দে হুট করে উত্তর ভারত থেকে গৌড় জনপদকে স্বাধীন করে নেন শশাঙ্ক। শশাঙ্ক স্বাধীন করে নেন। তখন উত্তর ভারতের রাজা ছিলেন হর্ষবর্ধন। হর্ষবর্ধন শশাঙ্কের উপর খুব ক্ষেপে ছিলেন যে উনি আলাদা হয়ে স্বাধীন করে নিয়েছেন, যে এই জন্য খুব ক্ষেপে ছিলেন। তখন হর্ষবর্ধন বলেছিলেন যে পৃথিবীকে গৌড় শূন্য করে দেব, মানে পৃথিবীর মানচিত্রে গৌড় রাখবে না। যাই হোক, হর্ষবর্ধনের রাজসভায় চীনা পর্যটক হিউয়েন সাং এসেছিলেন। হিউয়েন সাং এর লেখায় আমরা শশাঙ্ক সম্পর্কে জানতে পারি। আর একজন ছিল হর্ষবর্ধনের সভাকবি, একজন ছিলেন বাণভট্ট। বাণভট্ট এই সভাকবি হর্ষচরিত্র নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। তারপর আমরা দেখব যে এই শশাঙ্কের শাসনামলের পরে, মানে গৌড় শাসনামলের পরে আমরা দেখি যে একটা অরাজক অবস্থা চলে আসে। এটাকে বলা হয় মাৎসনে। কি বলে? মাৎসনে। মাৎসনে মানে হচ্ছে অরাজক অবস্থা, আইন শৃঙ্খলার অবনতি, বড় মাছের রাজত্ব বোঝায়। মানে বোয়াল মাছ, ছোট ছোট পুঁটি মাছকে গিলে খায়। এই মাৎসনেই চলছিল প্রায় 100 বছর। মাৎসনেই মানে হচ্ছে জুট যার মূল্য তার। আজকে আমি রাজা হলাম, কালকে আপনি আমাকে মেরে দিলেন, তারপর পরশু আপনাকে কেউ মেরে দিল। এইভাবে